অবশেষে স্বপ্ন হলো সত্যি, অ্যান্টার্কটিকা। মিশরকে বলা হয় নীল নদের দ্বার। আমি ওয়ার্ল্ড ট্রাভেলার তানভীর অপু পৃথিবীর পথে ঘুরে বেড়াচ্ছি গত 19 বছর ধরে। এ পর্যন্ত পৃথিবীর 7টি মহাদেশ, 92টি দেশ এবং 937টি শহর ভ্রমণ করেছি এই সুন্দর পৃথিবীতে। এই ভ্রমণ, এই গল্প সব কিন্তু শুরু হয়েছে আমার এই জন্মস্থান, আমার প্রিয় শহর, পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর, আমি যেখানে বসে আছি এই রাজশাহী থেকে। এই পদ্মার পার, এই রাজশাহী ইউনিভার্সিটি, এই আমাদের চমৎকার এই সুন্দর সবুজে ঘেরা এই শহর থেকে কিন্তু আমি ভ্রমণের স্বপ্ন দেখা শুরু করেছি। আজকে আপনাদেরকে শোনাবো আমার এই সারা পৃথিবীর ভ্রমণের গল্প। আসলে ভ্রমণ শুরু করার অভিজ্ঞতাটা ছিল কিন্তু আমার অনেক মজা, কারণ আমরা রাজশাহীর মানুষ অত্যন্ত ঘরকোনো, এবং রাজশাহীর মানুষ যে নদী দেখতে যাবে এটাই ছিল আমাদের নর্মাল একটা লাইফ, কিন্তু সমুদ্র দেখতে যাবে এটা কিন্তু ছিল বিশাল বড় একটা বিষয়। যে রাজশাহীর মানুষ বান্দরবনে গেছে, কিংবা রাজশাহীর মানুষ কক্সবাজার গেছে, কিংবা সুন্দরবন দেখতে গেছে, এটা আজ থেকে 20 বছর আগে যখন আমি ভ্রমণ শুরু করি তখন এটা মানুষের কাছে একটা স্বপ্নই ছিল। তো আমার জীবনে যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি এবং বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ, বাংলাদেশের পাখি বিশেষজ্ঞ যাকে আমরা বুঝি, ইনাম আল হকের সাথে পরিচয় হওয়ার পরেই আমি রাজশাহীর বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বিভিন্ন হাওর, বিল এবং সেই সাথে কক্সবাজার, পতেঙ্গা বিচ, বহু জায়গায় আমার যাওয়া হয়েছিল। তখনই কিন্তু ভ্রমণের একটা সুপ্ত বাসনা আমার ভিতরে চলে আসে। এরপরে যেটা হয়, আমি হায়ার স্টাডি করার জন্যে 2005-এ ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করি। তারপরে যখন আমার অফার লেটার চলে আসে তখন কিন্তু আমি প্রথম আমার এই ফিনল্যান্ডে যাওয়ার ভিসা ফেস করার জন্যে আমি যাই দিল্লিতে। তো দিল্লির যাওয়ারই একটা বিশাল অভিজ্ঞতা, কারণ আমি একজন অজানা জায়গা, তখন তো এরকম ফেসবুক ছিল না, তখন ইউটিউব ছিল না, কিংবা 2005-এ ওই ধরনের মানে এমন কোনো আমাদের সোশ্যাল মিডিয়া ছিল না যেটার জন্য আমি সব কিছু জেনে খুব ইজিতে চলে যাবে। এখন আমরা গুগল ট্রান্সলেট দিলে পারে, কিংবা Booking.com-এ আমরা হোটেল বুক করতে পারছি, ট্রেনের টিকিট কাটতে পারছি অগ্রিম। তো এই বিষয়টা আমার খুব চ্যালেঞ্জিং ছিল। যাই হোক, আমি এখান থেকে আমাদের রাজশাহীর পাশের শহর মালদা, আমি মালদা দিয়ে মাহাদীপুর বর্ডার দিয়ে ক্রস করে মালদা থেকে ডাইরেক্ট আমি দিল্লি গিয়েছিলাম। আমার মনে আছে 36 ঘন্টা লেগেছিল। তো 36 ঘন্টা জার্নি করে আমি দিল্লিতে পৌঁছেছিলাম, এবং দিল্লিতে পৌঁছে প্রথমেই আমার টার্গেটটা ছিল যে অ্যাম্বাসির কাজ শেষ করে সর্বপ্রথম আমি কুতুব মিনারে যাব। কারণ এই কুতুব মিনার 1100 সালে খ্রিস্টাব্দের দিকে তৈরি হয়েছিল। এই পৃথিবীর সবচেয়ে, এই আইফেল টাওয়ারের আগে এটি ছিল সবচেয়ে বড় একটি এ ধরনের মিনার। তো এটি দেখার কোনো প্ল্যান ছিল, এবং সেখানে প্রথমে গেলাম। এরপরে ইন্দিরা গান্ধীর বাড়িতে গেছি, মহাত্মা গান্ধীর বাড়িতে গেছি, সেই সাথে হুমায়ুন টমে গেছিলাম, মানে হুমায়ুনের কবরস্থানে গেছিলাম। তো এই জিনিসগুলো দেখে খুবই ভালো লেগেছিলো। এরপরে ভিসা পাওয়ার পরে আমি ফিনল্যান্ডে চলে যাই। ফিনল্যান্ডে যে আমি যে স্কুলে যাই, সেই যে স্কুলের নাম হলো ভার্কাউস, এবং ফিনল্যান্ডটা আমার কাছে অত্যন্ত একটা অন্যরকম দেশ, কারণ ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী দেশ গত 8 বছর ধরে। তো এই সুখের কারণে শুধু না, ওদের ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ওখানকার মানুষের নীরবতা, তাদের ব্যবহার, তাদের কালচার, সব কিছু আমার কাছে ভালো লেগেছে। তখন ভ্রমণের এই ইচ্ছা শক্তিটা আর একটু বেশি আমার মনে জাগ্রত শুরু করে। এরপরে আমি প্রথম ইউরোপে ভ্রমণে যাই ফিনল্যান্ডেরই পাশের দেশ এস্তোনিয়াতে। এটি ছিল আমার একটি স্কুল ট্রিপ, মাত্র 1 দিনের জন্য গিয়েছিলাম জাহাজ, বাল্টিক সাগর পাড়ি দিয়ে একটি জাহাজে। এটি শেষ করে তারপরে সুইডেনে গিয়েছিলাম। এরপরে আর পিছনে ফিরে তাকানোর আর কোনো সময় পাইনি, কারণ ভ্রমণের নেশাটা বেশ ভালো মতোই আমাকে ধরে বসলো। এরপরে ইউরো ট্রিপ শুরু করলাম, ফিনল্যান্ড, সুইডেন। ফিনল্যান্ড থেকে আমরা জার্মানি গেলাম একটা গাড়ি নিয়ে, আমরা 4 বন্ধু মিলে। তারপরে শুরু করলাম সেখান থেকে ইউরো ট্রিপ, এবং জার্মানি থেকে আমরা হল্যান্ডে গেলাম, হল্যান্ড থেকে বেলজিয়ামে গেছি, সুইজারল্যান্ডে গেছি, ফ্রান্সে গেছি, লিথেনস্টাইন, লুক্সেমবার্গ,
শেষ করে একদম প্রাগে এসে থেমেছি। প্রাগ থেকে আবার আমরা চলে এসেছি এই জার্মানি থেকে আবার ব্যাক টু ফিনল্যান্ড। এইভাবে মেনলি আমরা ভ্রমণ শুরু করি পৃথিবীর পথে। আমার কাছে আসলে মনে হয়েছে যে পৃথিবীর যত জায়গায় ভ্রমণ করেছি যত জায়গায় ভ্রমণ আমি করেছি তার ভিতরে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চারাস এবং সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল অ্যান্টার্কটিকা ভ্রমণের, এবং যেটা ছিল আমাদের স্বপ্ন। এই স্বপ্নটি আমরা যারা ভ্রমণ করি পৃথিবীর পথে সবারই স্বপ্ন কোনো একদিন আমরা এই মহাদেশটিতে যাব, এবং যেটি সফল করতে আমাকে কিন্তু 12 বছর অপেক্ষা করতে হয়েছে। অনেক বছর ধরে প্ল্যান করেছিলাম যে কি করে আমরা এই সুন্দর মহাদেশটিতে যেতে চাই, কি করে আমরা এই সুন্দর মহাদেশটিতে যেতে পারি। সেই স্বপ্নটি সফল হয়েছে মাত্র কিছুদিন আগে। 2024 সালে 6 ডিসেম্বর আমরা যাত্রা শুরু করলাম পৃথিবীর দক্ষিণের শেষ শহর উশুইয়া থেকে, এবং পৃথিবীর দক্ষিণের এই শেষ শহরটি কিন্তু আর্জেন্টিনাতে অবস্থিত। এবং আমরা সবাই জানি আর্জেন্টিনা আমাদের প্রাণের একটি দেশ, বিকজ অফ ম্যারাডোনা, মেসি। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্স থেকে এই উশুইয়ার দূরত্ব কিন্তু অনেক দূর। এটা আমাদের প্লেনে যেতে লেগেছে মোটামুটি 3 ঘন্টা। পৃথিবীর উত্তরের শেষ শহর উশুইয়া থেকে আমাদের যাত্রা শুরু হলো প্যানক্রিয়াস নামে একটি জাহাজের মাধ্যমে, এবং সেই জাহাজটি 130 জন যাত্রী নিয়ে আমরা প্রথম এই আর্জেন্টিনার পাশে ফকল্যান্ড নামে একটি দ্বীপপুঞ্জ আছে, এবং আপনারা জানেন যে ইংল্যান্ডের সাথে ফকল্যান্ডের বিশাল বড় একটা যুদ্ধ হয়েছিল। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জতে আমরা প্রথম পা রাখি, এবং সমুদ্র কিন্তু বেশ উত্তাল ছিল। এটি হচ্ছে দক্ষিণ মহাসাগর, পৃথিবীর যে 5টা মহাসাগর ছিল, এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি পৃথিবীর 7 মহাসাগর এবং 5 মহাসাগর দেখতে পেরেছি। তো তার ভিতরে দুর্গমতম এই মহাসাগর ছিল কিন্তু এই দক্ষিণ মহাসাগর দেখা, কারণ দক্ষিণ মহাসাগর কিন্তু এই অ্যান্টার্কটিকার পাশেই অথবা আর্জেন্টিনার সে পৃথিবীর দক্ষিণের শেষ প্রান্ততেই থাকে। তো এই মহাসাগরটির ঢেউ ছিল প্রচণ্ড জোরে, এত উঁচা ঢেউ, 10 ফিট, 15 ফিট, 20 ফিট, 10 তলা সমান ঢেউ ছিল। মাঝে মাঝে এমন অবস্থা হয়ে গেছিল। তো এই ঢেউয়ের তরুণে অলরেডি আমাদের 2 জন যাত্রী অন্য দেশের, বাংলাদেশের না, তারা যেটা করলো তারা যেতে পারলো না। তারা এই মাঝপথে কিন্তু যাত্রাটা শেষ করে দিয়ে তারা ফকল্যান্ডের রাজধানীতে তারা অলরেডি নেমে গেল। তারপর সেখান থেকে তারা ফ্লাই করে চলে গিয়েছে তাদের দেশে। তো ফকল্যান্ডে আমাদের খুব ভালো লেগেছে যে ওদের 13টি দ্বীপ রয়েছে, তার ভিতরে তাদের সেন্টলি যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপে মাত্র 2000 লোক বসবাস করে, এবং খুবই সুন্দর চমৎকার এই দ্বীপটিতে আমরা বেশ লম্বা সময় ছিলাম। এরপরে আমাদের জাহাজ আস্তে আস্তে করে পৃথিবীর সবচাইতে পশু পাখিদের অভয়ারণ্য যাকে বলা হয় সেই সাউথ জর্জিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো, এবং ঠিক 2 দিন পরে আমরা পৌঁছলাম সাউথ জর্জিয়াতে, যেটি ছিল আমার স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন। কারণ ডেভিড অ্যাটনবরোর যখন ন্যাশনাল জিওগ্রাফিকের সেই চমৎকার ভিডিওগুলো দেখতাম যে লাখ লাখ পেঙ্গুইন, শত শত শিল এবং অ্যালবার্টোস পাখি সব কিছুই কিন্তু রয়েছে এই জায়গাটিতে, এবং আমরা যে আয়ারল্যান্ডটিতে আমরা নেমেছিলাম সেখানে একসাথে 3 লক্ষ পেঙ্গুইন দেখেছি। এটা আমার জীবনের একটি অন্যতম বিরল অভিজ্ঞতা যে চোখের সামনে কিং পেঙ্গুইন 3 লক্ষ দাঁড়িয়ে আছে। এবং যতবারই আমরা যেসব দ্বীপে আমরা নেমেছি, আমরা 8-10টা দ্বীপে আমরা নেমেছি সাউথ জর্জিয়ার, সেখানে শিলগুলো এসেছে, প্রথমে আমাদেরকে দেখছে, ওয়েলকামিং করছে, তাকিয়ে থাকছে, মনে হচ্ছে যে আমরা তাদের বাসায় বেড়াতে আসছি, আমরা অতিথি, এই জন্য তারা দেখতে আসছে। শিলগুলো হাঁটতে হাঁটতে আমাদের সামনে যেমন আসছে, ঠিক পেঙ্গুইনগুলো হাঁটতে 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 একদম আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। এই যে চমৎকার দৃশ্যটা, এগুলো আসলে কথা বলে কিংবা ভিডিওতে দেখে কিংবা ছবি দেখে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। এটি সম্ভব হয়েছিল একদম যখন চোখের সামনে দেখেছিলাম। এই চমৎকার অভিজ্ঞতা ছিল আমাদের সাউথ জর্জিয়া, যেটা আমার এই ভ্রমণ জীবনের অন্যতম বিরল অভিজ্ঞতা। তারপরে আমরা রওনা দিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্টার্কটিকার দিকে, এবং অ্যান্টার্কটিকাতে অ্যাকচুয়ালি যাওয়ার সময়টা আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। হঠাৎ করে আমাদের ওয়েদার খারাপ হয়ে গেছিলো এবং প্রচণ্ড রোমাঞ্চকর একটি ভ্রমণ হয়েছে। ব্র্যাক প্যাসেজ নামে একটি জায়গা রয়েছে যেটি 3 মহাসাগরের একটি মিলনস্থল, এবং যেটি পৃথিবীর অন্যতম অনেক
ডিপ জায়গা এবং সেখানে প্রচুর পরিমাণে ঢেউয়ের সৃষ্টি হয় এবং জাহাজ ডুবি হয়েছে শত শত। সে ড্রাক প্যাসেজে এসে মিলন হয়েছিল তিনটি মহাসাগরের, একটি হচ্ছে দক্ষিণ মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে। তো আমরা খুব ভয়ে ছিলাম যে আমাদের কি অবস্থা হবে, কিন্তু এই অ্যান্টার্কটিকা ঢোকার সময় আমরা একটা খুবই বৈরী আবহাওয়ার ভিতরে পড়ি এবং সেদিন সে 3টা দিন ছিল আমাদের এই অ্যান্টার্কটিকার 21 দিন ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর। প্রচণ্ড পরিমাণে বাজে ওয়েদার, মানে আমরা এমনও সময় যাচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমরা পানির নিচেই চলে যাচ্ছি। ঢেউ এসে আমাদের জানলা এমনভাবে আঘাত করছিল, মনে হচ্ছে যে জানলা ভেঙে চুরে এই পানিগুলো ঢুকে যাবে আমাদের রুমের ভিতরে, এবং দাঁড়ায় থাকতে পারছিলাম না। প্রচুর মানুষ মানে খাচ্ছে আর বমি করছে, এবং দাঁড়িয়ে থেকে আমরা টয়লেট বলেন, কোথাও যাওয়া বলেন, কিছুই করতে পারিনি। একটি ঢেউ 10 তলার সমান এসেছিল, 8 তলার সমান এসেছিল, বিশাল বড় বড় ঢেউ। তো এরকম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল আমার জীবনের অন্যতম, যে সমুদ্রে এই ধরনের অভিজ্ঞতা আমার কখনো হয় নাই। এবং যখন আমাদের এই ঢেউ আসছিল তখন কিন্তু আমরা লম্বা হয়ে শুয়েছিলাম, কারণ দাঁড়ালে মাথা ঘুরছিল কিংবা দাঁড়ালে বমি হয়ে যাচ্ছিল। এই বিষয়গুলো শেষ করে আমরা অবশেষে পেনিনসুলা নামে একটি জায়গাতে খুব রৌদ্রোজ্জ্বল একটা দিনে আমরা অ্যান্টার্কটিকার একটি সুন্দর ল্যান্ডে, যে অ্যান্টার্কটিকা তো আসলে ল্যান্ড এরকম নয়, মানে পাহাড়ের পাদদেশে অথবা পাহাড়ে বলতে পারেন, পাথরে আমরা নামলাম। তো এই অভিজ্ঞতাটা ছিল আমার কাছে অত্যন্ত বিরল, এবং সে দিনটি ছিল আমার কাছে পৃথিবীর এখন পর্যন্ত স্মরণীয়তম একটা দিন। এবং আমরা সেখানে 27 জন বাংলাদেশি এবং 3 জন ছিল আমার ইন্ডিয়ান আমার বন্ধু। আমরা 30 জন বাঙালি একসাথে নেমেছিলাম অ্যান্টার্কটিকা সে পেনিনসুলার একটি ছোট্ট একটি জায়গাতে, এবং আমরা সেখানে 7 জন মনে হয় ছিলাম, যে আমরা একসাথে সারা পৃথিবীর এই 7 মহাদেশ ভ্রমণের স্বাদ গ্রহণ করেছিলাম। তো এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, অ্যান্টার্কটিকা কিন্তু আমরা শুনেছি যে ঠান্ডা, কিন্তু ঠান্ডাটা যে কত ভয়াবহ হতে পারে এটা আসলে উইন্টারের সময় না গেলে বুঝতে পারবো না। কিন্তু আমরা গেছিলাম সামারের সময়, কারণ উইন্টারের সময় ওখানে -80 হয়, -60 হয়, -70 হয়। ওখানে জাহাজ নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না, এত আস্ত বরফে পুরো সমুদ্রটা বরফ হয়ে থাকে। কিন্তু যেহেতু আমরা সামারের সময় গেছি, আমরা ওইখানে দেখতে পেলাম যে আমরা সবসময় গল্প করি যে, এবং গবেষণা যারা করে তারা সবসময় একটা তথ্য দিচ্ছে যে পৃথিবীর উষ্ণায়নের ফলে অ্যান্টার্কটিকার বরফগুলো গলে যাচ্ছে এবং আস্তে আস্তে পানি স্তর বেড়ে যাচ্ছে, এবং একটা সময় বাংলাদেশের অনেক নিম্ন অঞ্চল ডুবে যাবে, এবং এই ধরনের পৃথিবীর অনেক জায়গায় ডুবে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং আমরা জানি যে পৃথিবীতে মাত্র 1 ভাগ স্থল, এবং বাদবাকিটা সব জায়গায় আমাদের জল পরিবেষ্টিত রয়েছে সুন্দর এই পৃথিবীতে। তো অ্যান্টার্কটিকা যাওয়ার পর সেই জিনিসটা পুরোপুরি দেখতে পেলাম যে কীভাবে গ্লেসিয়ারগুলো গলে যাচ্ছে, এবং কোটি কোটি বছরের এই বরফগুলো আস্তরণ থেকে বেরিয়ে এসে কিভাবে আসতে পড়ছে সমুদ্রে, এবং কিভাবে সেগুলো বিচরণ করছে পুরো অ্যান্টার্কটিকা জুড়ে। এবং এটা একটি ভয়াবহ ব্যাপার এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে, যে আগামী প্রজন্মকে আমরা যে আসলে কী দিয়ে যাচ্ছি সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। মানে আগামী যেটা তারা গবেষণা করে বলছে যে হয়তো আগামী 30 বছর পরে আমাদের দেশে চট্টগ্রামের 1/3 ডুবে যাবে, নোয়াখালী নামে কোনো জেলা থাকবে না, হাতিয়া নামে কোনো দ্বীপ থাকবে না বাংলাদেশের এই অস্তিত্বের ভিতরে। একটা ভয়ঙ্কর বিষয়। এবং আসলে অ্যান্টার্কটিকা যাওয়ার পর আমি যেটা লক্ষ্য করলাম যে শত শত না লাখ লাখ হিমবাহ গ্লেশিয়ারগুলো চলে আসছে এবং তারা গলতে শুরু করেছে। তো এই ভয়াবহ দেখতে একদিক দিয়ে ভালো লাগলেও, যখন আমি ভেবেছি ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ পৃথিবীর জন্য, তখন কিন্তু আসলে এটা অনেক কষ্টদায়ক ব্যাপার। কিন্তু দৃশ্য ছিল অনেক সুন্দর। তো সবচেয়ে বড় একটি চমৎকার এই দৃশ্যের ভিতরে একটি গল্প না বললে নয়, সেটি হচ্ছে তিমি দেখা। হ্যাম্পব্যাক ওয়েল নামে একটি ওয়েলস আছে, যেটি আপনার হ্যাম্পব্যাক ওয়েল, এটি আপনার পৃথিবীর 3য় বৃহত্তম তিমি। এই তিমিটি আমরা দেখেছি একসাথে 100টা, যেটা অ্যান্টার্কটিকা মহাদেশে বিগত 40 বছরেও দেখা যায়নি। এই যে একটা আমরা যে কত লাকি ছিলাম যে আমরা একই দিনে এতগুলো তিমি, এবং 1-2টা তিমি দেখলেই কিন্তু আমরা অলরেডি এনাফ, যে না অ্যান্টার্কটিকাতে দেখা গেছে, এনাফ, দিস ইজ ভেরি গুড। কিন্তু আমার ডানে তিমি,
বামে তিমি, সোজা তিমি, পিছন দিকে তিমি, একটু পর মনে হচ্ছে আমরা তিমির খামারে চলে গেছিলাম। এই রোমাঞ্চকর অভিজ্ঞতা, এতে কিন্তু ঠিক যেদিনে আমরা অ্যান্টার্কটিকাতে পা দিই ঠিক সেই দিনই বিকালবেলা জোডিয়াকে করে আমরা যখন ঘুরছিলাম, কারণ ওইখানে ল্যান্ড ছিল না কোনো, শুধু সমুদ্রের উপরে আমরা ভেসে বেড়াচ্ছিলাম। এই চমৎকার অভিজ্ঞতাটা আমি সারা জীবন মনে রাখতে পারবো এবং সারা জীবনের ভিতরে সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে যে এতগুলো তিমি আমরা একসাথে দেখেছি। এই অ্যান্টার্কটিকা ভ্রমণ, তারপরে আমরা আস্তে ধীরে আবারও 21 দিনের আমাদের বিশাল বড় লম্বা ভ্রমণ ছিল। আমরা বহু জায়গায় নেমেছি অ্যান্টার্কটিকা। সর্বশেষ আমরা যেটা এলিফ্যান্ট আইল্যান্ডে নামলাম, বড় বড় শিল দেখেছি, এক একটি শিলের ওজন 8 টন 10 টন হবে, এলিফ্যান্ট সিল বলে এটাকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অ্যান্টার্কটিকাতে কিন্তু কোনো গাছ নেই, যেহেতু ওখানে সম্পূর্ণ বরফ থাকে, গাছ হতে পারে না। কিন্তু এই এলিফ্যান্ট আইল্যান্ডে যে আমরা যেটা দেখেছি, ছোট্ট ছোট ঘাসের মতো গাছ, এবং সেই গাছটাই কিন্তু সবচেয়ে টপ গাছ ছিল, মানে এটি সবচেয়ে বড় গাছ অ্যান্টার্কটিকা মহাদেশে। এটা একটু মজার বিষয় যে ঘাস কখনো একটা মহাদেশের এত সবচেয়ে লম্বা গাছ হয় কি করে। তো এই বিরল অভিজ্ঞতাগুলো আমার হয়েছে এই অ্যান্টার্কটিকা ট্রিপে। এরপরে আমরা আস্তে ধীরে জাহাজে করে রওনা দিয়ে দিই পৃথিবীর দক্ষিণে শেষর উশুয়ার দিকে, এবং আমাদের এই টোটাল জার্নিটি ছিল 21 দিনের। অ্যান্টার্কটিকার এই জার্নিটি ছিল 21 দিনের। আমরা শুরু করেছিলাম উশুয়া থেকে আসলাম ফকল্যান্ড থেকে সাউথ জর্জিয়া থেকে অ্যান্টার্কটিকার পেনিনসুলা থেকে আমরা আবার ব্যাক টু উশুয়া। এই রোমাঞ্চকর জার্নিটি আমাদের শেষ হয় ঠিক 25শে ডিসেম্বর। খুবই চমৎকার একটা দিন ছিল এই 25শে ডিসেম্বর। এরপরে অ্যান্টার্কটিকার আমরা শেষ করে আমরা আবার উশুয়াতে ফেরত আসলাম পৃথিবীর এই বিরল অভিজ্ঞতা নিয়ে, বিরল সব প্রাণীদেরকে দেখে, বিরল সব কোটি কোটি বছরের এই চমৎকার বিভিন্ন ধরনের বরফের যে পাহাড় রয়েছে, বরফের যে গ্লেসিয়ারগুলো রয়েছে সেগুলো দেখে এই যে এই পুরা জার্নিটা আমাদের শেষ হলো 25শে ডিসেম্বর।